আচ্ছা। যাই হোক তোমরা সবাই জানো যে টু টু অটাম এটাকে আমরা মানে বলে থাকি যে দিস ইজ কিটসেস লাস্ট ওড। যদিও এটা অতটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড নয়। কিটসের অন্যান্য ওডস নিয়ে যতটা আ লেখালেখি হয়েছে, যতটা ডিসকাশন হয়েছে, এই পোয়েমটা নিয়ে অতটা নয়। আ আচ্ছা। তা এর আগে আমরা ইয়ে পড়েছি, 'ওড টু এ নাইটিঙ্গেল' পড়েছি। তো আমরা জানি যে কিটসের যে 5 ওডস তার মধ্যে 'ওড টু এ নাইটিঙ্গেল' এবং হচ্ছে যে আ 'ওড টু এ গ্রিসিয়ান আর্ন' এই দুটো হচ্ছে যে মাচ ডিসকাসড ওডস। আ প্রচুর এটা নিয়ে ক্রিটিসিজম রয়েছে। আ মানে অনেকেরই এটা ফেভারিট পোয়েমস এর মধ্যে পড়ে আরকি। তো যাই হোক, তা 'টু অটাম' আ এই পোয়েমটি যদিও অতটা যেটা বললাম যে অতটা ক্রিটিক্যালি অ্যাক্লেম নয়, কিন্তু তবুও আ মানে দিস পোয়েম ইজ হাইলি ফেভারড বাই আ নিউ ক্রিটিক্স, যেটা আমরা জানি যে নিউ ক্রিটিক্স বা ফর্মালিস্ট তারা এই পোয়েমটাকে খুবই পারফেক্ট পোয়েম বলে মনে করতেন। তো যাই হোক, সেটা কেন সেটা আমরা পরে যদি সুযোগ হয় ডিসকাস করব। তা আমরা পোয়েমটা সম্পর্কে শুরুতে আমরা এইটুকু বলতে পারি যে সেটা এই পোয়েমটাকে কি ধরে নেওয়া হয় যে ইট ইস এ ভ্যালিডিক্টরি পোয়েম। ভ্যালিডিক্টরি পোয়েম বলা হয় বা এটাকে বলা হয় যে এ কাইন্ড অফ এ কনসোলেটরি ফেয়ারওয়েল টু দ্য সিজন অটাম। তা এই পোয়েমটার মধ্যে একটা যে খুবই ডমিনেটিং একটা জায়গা, সরি ডমিনেন্ট একটি জায়গা যেটা রয়েছে সেটা কি যে দিস পোয়েম আ আ যেটা হচ্ছে কিটসের অন্যান্য ওটস এর মধ্যে যেটা আমরা দেখছি যে এ কাইন্ড অফ টেনশন, এ কাইন্ড অফ ডিস্টারবেন্স ইজ দেয়ার। বাট দিস পোয়েম হ্যাজ এ কাইন্ড অফ এ সেলিব্রেটরি মুড। তা একমাত্র এই পোয়েমটার মধ্যেই কিন্তু আমরা দেখব যে কিটসের পোয়েট্রির যে একটা হলমার্ক, যে একটা যে মুড অফ যে লস, মুড অফ স্যাডনেস, একটা মিলানকলিক যে যে একটা মুড যেটা কিডসের ওটসের মধ্যে আমরা পাই, সেটা এই পোয়েমটার মধ্যে নেই। আহ, তো যাই হোক, তাহলে এই পোয়েমটাকে আমরা কি বলা হয় যে এটা ভ্যালিডেক্টরি পোয়েম বা এ কাইন্ড অফ ফেয়ারওয়েল পোয়েম, যেহেতু এটা লাস্ট পোয়েম বলা বলা হয় কিডসের। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে দিস পোয়েম বিটস ফেয়ারওয়েল টু দ্য সিজন অটাম। হুম, এবং সেই কারণে এটাকে বলা হয় কনসোলেটরি ফেয়ারওয়েল টু দ্য সিজন। তা পোয়েমটা কম্পোজড হয়েছিল সে একই সময়ে যে সময় কিটসের মানে ফেমাস 5 ওয়ার্ডস লেখা হয়েছিল, 1819, সেটা তোমরা সবাই জানো। এবং একটি বলা হয় যে দিস পোয়েম ওয়াজ অ্যাকচুয়ালি কিটস ওয়াজ অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড টু রাইট দিস পোয়েম আফটার ওয়াকিং নিয়ার উইনচেস্টার অন অ্যান অটামনাল ইভনিং। তা এই সময় একটা পার্টিকুলার একটি ঘটনা যেটা আছে যে 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 সময় তিনি এটা লিখেছিলেন, হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই পার্টিকুলার ইভেন্ট, ইনসিডেন্ট। সো দিস ওয়ার্ক মার্কস দি এন্ড অফ হিজ পোয়েটিক কেরিয়ার। কিটসের যে আমরা জানি যে 1819 এই সময়টা তার জীবনে খুবই একটা ডিস্টার্বিং টাইম। এবং সেই সময় তিনি কনজাম্পশনে ভুগছিলেন এবং তারপরে খুব একটা বেশি দিন তিনি সার্ভাইভ করেনি। তো যাই হোক, তা সেরকম একটি অবস্থাতেই কিন্তু এই পোয়েমটি লেখা। এর আগের ওর্স গুলোর মধ্যে সেই তার এই ডিস্টার্বিং যে টাইম তার একটা রিফ্লেকশন রয়েছে। কিন্তু এই পোয়েমটাতে সেটা কিন্তু নেই সেভাবে। তার কারণ আমরা দেখব যে এই পোয়েমটার মধ্যে কিটস মানে বলা যেতে পারে তিনি ফাইনালি অ্যাচিভ করছেন একটা মুড। যেই মুডটা হচ্ছে যে আ যে এ কাইন্ড অফ যে মুড টু অ্যাকসেপ্ট এভরিথিং দেয়ার ইন লাইফ। তা সেই ধরনের একটি সেলিব্রেটরি অ্যাটিটিউড কিন্তু এই পোয়েমটার মধ্যে রয়েছে। সেলিব্রেটরি অ্যাটিটিউড টু লাইফ। হুম? So a little over a year following the publication of this poem, Keats died in Rome. যার ফলে এরপরে কিটসের খুব একটা আর আর কোনো লেখা হয়নি, পাবলিশড হয়নি। তো যাই হোক, কিন্তু আমরা দেখব যে যদিও খুবই ডিস্টার্বড মাইন্ডের মধ্যে লেখা, কিন্তু এই পোয়েমটার মধ্যে কিন্তু একটা সেলিব্রেটরি অ্যাটিটিউড রয়েছে। And this poem has 3 stanzas, and each stanza contains 11 lines.
এবং এই পোয়েমটার মধ্যে আমরা কিটসের যে ইউজ অফ ইমেজারি সেটা আমরা খুব প্রমিনেন্টলি আমরা দেখব যে রয়েছে আর কি। তো যাই হোক, তা পোয়েমটা আমরা প্রথমে শুরু করি, তারপরে আমরা ধীরে ধীরে অন্যান্য জায়গাগুলো ডিসকাস করব। সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। সিজন অফ মিস্ট বলা হচ্ছে অটামকে, বিকজ অটাম ইজ ফুল অফ মিস্ট। তো সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। মেলো ফ্রুটফুলনেস, এখানে কিটসের যে আহ, আহ, ধারণাটা, যে আইডিয়াটা, সেটা আমরা দেখব যে যেটাকে আমরা যদি ইন্টারটেক্সচুয়ালি দেখি তাহলে আমরা দেখব যে অন্যান্য আহ, যে লিটারি কনভেনশন যেটা রয়েছে আর কি পোয়েট্রির মধ্যে, তার একটা কিন্তু রিফ্লেকশন এখানে রয়েছে, যেখানে তিনি এই যে ফ্রুটফুলনেস, মেলো ফ্রুটফুলনেস বলছেন, যেখানে মনে করা হয় যে fruitfulness or ripeness, that is the highest achievement of life, that is celebrated as something most valuable, that is the maturing age, when something gets ripe, uh, that is suggestive of maturity. এবং সেই কারণে এখানে দেখা যায় এই পোয়েমটা কিন্তু সেলিব্রেট করছে সেই দ্যাট মুড অফ or the condition of rightness. হুম, তো সেই জন্য আমরা একটা খুব বিখ্যাত শেক্সপিয়ার একটা লাইনও আছে, ওই যেটা হচ্ছে যে কিং লিয়ার ট্র্যাজেডিতে রয়েছে, সেটা তোমরা সবাই জানো যে রাইটনেস ইজ অল, খুব ফেমাস একটা লাইন। তা এখানে সেটার একটা যে রেফারেন্সও থাকতে পারে, একটা টেক্সচুয়াল রেফারেন্সও থাকতে পারে। এ সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, ক্লোজ বসম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান। তাহলে কি হচ্ছে যে অটাম, যে এই সিজনটা আমরা যদি দেখি যে ইট ইজ মানে অটাম হচ্ছে এ কাইন্ড অফ এ বাউন্ডারি বিটুইন সামার অ্যান্ড উইন্টার। সামার এবং উইন্টারের মাঝে যে এক্সিস্ট করছে হচ্ছে অটাম। হুম, তাহলে সামার অ্যান্ড উইন্টার, তাহলে সামার বলতে যেটা আমরা বুঝি যে সিজন অফ গ্রোথ, অ্যান্ড উইন্টার ইজ আ সিজন অফ ডিকে। তাহলে ঠিক তার মাঝামাঝি রয়েছে হচ্ছে অটাম। হুম, সো autumn is a boundary between summer and winter, that is between growth and decay. ঠিক আছে, তা সে কারণেই তিনি এটাকে সেলিব্রেট করছেন, বুঝা গেল এই সিজনটাকে পার্টিকুলারলি। দ্য সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস, ক্লোজ বসম ফ্রেন্ড অফ দ্য ম্যাচুরিং সান। তা এখানে আমরা দেখব যে রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিক ইমাজিনেশনের মধ্যে যেটা খুব জড়িয়ে থাকে, যে এখানে মনে করা হয় যে all human conditions are um, যে inherently linked with nature, যেটা আমরা জানি আর কি, সমস্ত রোমান্টিক পোয়েট্রির মধ্যেই আমরা দেখেছি আর কি। তো যাই হোক, the season of mist and mellow fruitfulness, close bosom friend of the maturing sun. তা সেখানে আমরা এখানে দেখব যে পার্সনিফিকেশন কিভাবে ইউজ করা হচ্ছে। ক্লোজ bosom friend of the maturing sun, conspiring with him how to load and bless with fruit the vines that round the thatched is run. তো যাই হোক, তো এখানে যে তিনি কি বলছেন, ক্লোজ বসম ফ্রেন্ড অফ দি ম্যাচিউরিং সান। সানকে কেন ম্যাচিউরিং বলা হচ্ছে? বিকজ সান ব্রিংস ম্যাচুরিটি টু দ্য ফ্রুটস, ব্রিংস ম্যাচুরিটি টু এভরিথিং, ইট ইজ দ্য সোর্স অফ এনার্জি। এবং সেই কারণে সানকে ম্যাচিউরিং সান বলা হচ্ছে। এবং সানকে কি বলা হচ্ছে? ক্লোজ বসম ফ্রেন্ড, দ্যাট ইজ ইন্টিমেট ফ্রেন্ড। যে সান কি করছে, যে ইট কজেস ফ্রুটস টু ম্যাচিওর। তাহলে এখানে আমরা আরেকটি দিক দেখছি, যে যেটাকে আমরা বলে থাকি যে ফার্টিলিটি ইমেজ, হুইচ ইজ ভেরি কমন ইন ইংলিশ লিটারেরি ট্র্যাডিশন, যেখানে ফার্টিলিটি ইমেজকে ভীষণ রকমভাবে ব্যবহার করা হয়। তো সেটাও এখানে রয়েছে কিন্তু, যে সানকে কি দেখা হচ্ছে, যে সান ইজ জেনারেটিং লাইভস, ইট ইজ দ্য সোর্স অফ অল লাইভস। যার ফলে এখানে কিন্তু সেই ফার্টিলিটি ইমেজটা রয়েছে। সান এবং অটামকে ধরে নেওয়া আছে যে দে আর জয়নিং টুগেদার টু রাইপেন দ্য ফ্রুটস।
তো বোঝা গেল তাহলে অটামের সঙ্গে যে সানের এই যে একটা করসপন্ডেন্স যেটা তৈরি করা হচ্ছে, এটা একটা মানে ওয়ান কাইন্ড অফ রোমান্টিক ইমাজিনেশন যেটা রোমান্টিক পোয়েট্রির মধ্যে থাকে, যেটাকে আমরা বলি যে ওই মানে থিওরি অফ করসপন্ডেন্স, যে কিভাবে ইন্টারকানেক্টেড হয় আর কি একটির সঙ্গে নেচারের সঙ্গে সবকিছু। তো কি হচ্ছে যে এখানে আমরা দেখছি যে তাহলে অটাম কি হচ্ছে যে ইন্টিমেট ফ্রেন্ড অফ দি সান, এবং যার ফলে এখানে একটি ফার্টিলিটি ইমেজ রয়েছে, যে কাইন্ড অফ এ যে সেক্সুয়াল ইউনিয়ন বিটুইন অটাম অ্যান্ড দি সান, এইভাবে এটাকে কনসিভ করছেন পোয়েট আর কি। তো যাই হোক, কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস, এখানে কনস্পায়ারিং কথাটা খুব খুব সাজেস্টিভলি ইউজ করা হয়েছে, যে সান এবং অটাম অ্যাজ ইফ দে আর কনস্পায়ারিং, যে কাইন্ড অফ এ হিডেন ডিজাইন, এ কাইন্ড অফ হিডেন প্রজেক্ট অফ দ্য সান অ্যান্ড অটাম। তারা কি করছে, কনস্পায়ারিং করছে, মানে মনে হচ্ছে তারা একটা যে লুকিয়ে তারা এইভাবে একটি যে সব কিছুকে রাইপ করছে, সব কিছুকে ম্যাচিওর করছে, যেটা সবার অলক্ষ্যে, এটা কেউ জানতে পারছে না। সো মানে only through the power of romantic imagination the poet can uh, see through the mystery of nature. তো যার ফলে নেচারের মধ্যে এই যে যে মিস্ট্রিটা রয়েছে, দ্যাট ক্যান অনলি বি কনসিভড থ্রু রোমান্টিক ইমাজিনেশন। তিনি তার সেই কল্পনা দিয়ে সেটাকে দেখতে পারছেন, যে সানের সঙ্গে তার এই যে রিলেশন অটামে। The conspiring with him how to load and bless with fruit the vines that round the thatch eaves run. তাহলে কি হচ্ছে যে তিনি কি বলছেন যে সান এবং অটম তারা কি করছে, দুজনে কম্বাইন করছে, যে দে আর সিক্রেটলি corresponding with one another to bring maturity to different kinds of fruits. তাহলে কি হচ্ছে যে আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যে যেটা বললাম যে ফার্টিলিটি ইমেজ, এবং তার সঙ্গে কিন্তু যে যে সাজেশনটা কি রয়েছে, যে কাইন্ড অফ সাজেশন অফ ফার্টিলাইজেশন থ্রু দ্য কন্ট্যাক্ট বিটুইন সান অ্যান্ড অটাম। তাহলে কি হচ্ছে যে এর মধ্যে যে আমরা দেখব যে সান এবং অটামের যে রিলেশনটাকে, এটা এ কাইন্ড অফ এ রোমান্টিক রিলেশনের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং পোয়েট কি বলছেন যে ইট ইজ কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস, যে কীভাবে নেচারকে বা নেচারকে যে হাউ দে ক্যান মেক নেচার উইথ ফুল অফ যে উইথ ফ্রুটফুলনেস, যেটাকে বলা হচ্ছে যে ফ্রুটফুলনেস কথাটা এখানে এক জায়গায় ইউজ হয়েছে হয়তো সম্ভবত। তা ফ্রুটফুলনেস যে কথাটা বলা হচ্ছে, যে নেচারের মধ্যে যে ফ্রুটফুলনেস, যে ম্যাচুরিটি, যে রাইপনেস যেটা তৈরি হচ্ছে, সেটার মধ্যে একটা হিডেন ডিজাইন রয়েছে, যেটা পোয়েট একমাত্র ডিসকভার করতে পারছেন, যে হাউ টু লোড অ্যান্ড ব্লেস উইথ ফ্রুট দ্য ভাইন্স দ্যাট রাউন্ড দ্য থেচ ইভস রান। ঠিক আছে, তা থ্যাচিস বলতে ওই এজেস অফ দ্য থ্যাচড রুফস অফ কটেজের মধ্যে যে কটেজের রুফসগুলো, তার যে আহ, ওই যে চালগুলো থাকে আর কি, কুড়ের চাল, তার যে এজেসগুলো, সেটাকে থ্যাচ ইভস বলা হচ্ছে। এবং আঙুরের, ছাউনি টাইপের স্যার, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, ছাউনি। ছাউনি আচ্ছা টাইপের। আচ্ছা। এবং আঙুরের হুম হুম গাছগুলো হুম। যখন লাগানো হয়, ওই ওই আমরা যেমন ওই লতা গাছগুলোকে ওই ইয়ে করে দিই, বাড়ির চালের উপরে দিয়ে দিই আর কি, সেগুলো পুরো ওই চাল ভর্তি হয়ে থাকে। তো সেরকম আর কি, ওইটাই যে ওই আঙুরগুলো ওইভাবে ভরে আছে আর কি। এবং এখানে আমরা দেখব যে যা কিছুই বলা হচ্ছে, কোনো কিছুর মধ্যে there is no sense of deficit, there is no sense of lacking. যে the whole nature is যে whole nature abounds with যে
প্লেন্টিফুলনেস, হ্যাঁ? যে নেচারের মধ্যে কোথাও কোনো খামতি নেই। যে যেটা আমরা কিডসের মধ্যে বারবার দেখে এসছি যে তিনি সবসময় যে একটা কিছুর অভাব বোধ করতেন। যে একটা সেন্স অফ লস তাকে ভীষণ হন্ট করত। কিন্তু এখানে তিনি দেখছেন যে অটাম এমন একটি সিজন যেটা হচ্ছে যে আ যে নেচারকে একেবারে মানে ফুলে ফলে ভরিয়ে দিচ্ছে। যেখানে কোনো রকম তার কোনো আ যে আ ডেফিসিট থাকছে না। এটা কিন্তু খুব একটা আ মানে এটাই হচ্ছে পোয়েমটার একটা মুড আরকি যেটা মূলত এখানে আ যে emphasize করা হচ্ছে। With fruit the vines that round the thatch eaves run to bend with apples the mossed cottage trees. তো এখানেও একই রকম কথাটি বলা হচ্ছে যে যে that the apple trees are so full of uh, fruits that it is bending with the heaviness. তাহলে এখানে আমরা সেটা দেখছি যে a sense of heaviness, a sense of fullness that is being emphasized to bend with apples the mossed cottage trees and fill all fruit with ripeness to the core. তাহলে কি হচ্ছে যে যে ফলগুলো যে রাইপ হয়েছে মানে সেটাও একেবারে পূর্ণভাবে তা সেটা যে মানে রাইপনেস, এখানে রাইপনেস বলতে মানে যেটা আমরা মানে সুইটনেস বলতে পারি বা রাইপনেস বলতে আমরা যেটা বুঝি সেটাও হতে পারে। তা যাই হোক, তা সেখানে তিনি কি বলছেন যে অল দ্য ফ্রুটস আর রাইপেন্ড টু দ্য কোর, মানে একেবারে পরিপূর্ণভাবে রাইপ। যেখানে মানে এখানেও একই রকম আমরা দেখছি যে আহ, যে একটা সেন্স অফ যে কমপ্লিটনেস দ্যাট ইজ intensified. To swell the gourd and plump the hazel shells. তাহলে গুড়গুলো কি হচ্ছে যে আহ, সেগুলো যে সেগুলো সোয়েল করে যাচ্ছে। তার মানে এখানেও সেই একই রকমের একটা সেন্স আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো সব ফ্যাটেন্ড হয়ে যাচ্ছে এবং হ্যাজেল নাটস গুলো তার যে শেল গুলো সেগুলো দে আর বিং ফিল্ড আপ উইথ কার্নেল। এই এই যে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই একই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি, যে অ্যাপেল ট্রিজ দে আর বিং they are bowed to the ground with the weight of the apples. Mm. The fruits are grown plentifully in all trees. Uh, the fruits are getting fattened, uh, being ripened to the core. Hazelnuts are swelling are being filled with যে কার্নেল টু দ্য কোর। এই যে এইভাবে যে দেখা হচ্ছে যেখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখা হচ্ছে যে কোথাও কিন্তু নেচার ইজ so generous and it is uh, so energetic uh, in its যে act of যে প্রডিউসিং, যেখানে তার কিন্তু কোনো যে যেটাকে আমি বলছি যে তার কোনো ডেফিসিট নেই, কোথাও কোনো ল্যাকিং নেই, কোনো ডেফিসিয়েন্সি কোথাও পোয়েট দেখতে পাচ্ছেন না। তা হ্যাঁ, তো কি হলো যে টু সোয়েল দ্য গুড অ্যান্ড প্লাম দ্য হ্যাজেল শেলস উইথ আ সুইট কার্নেল টু সেট বাডিং মোর। তো সুইট কার্নেল যেটা মানে সুইট বলতে এখানে যেটা আমরা বুঝি তাও বলতে পারি, বা সুইট বলতে এখানে হোয়াইটও মিন করতে পারে। সুইট কার্নেল দ্যাট সেখানেও আমরা সেই একই দিক দেখছি যে ইমেজেস অফ রাইপনেস অ্যান্ড ফুলফিলমেন্ট। তো সেট বাডিং মোর অ্যান্ড স্টিল মোর, এই যে মোর দিস ওয়ার্ড ইজ বিং রিপিটেড again to intensify that mood of ripeness or fullness. Later flowers for the bees until they think warm days will never cease. So warm days বলতে এখানে কি মিন করা হচ্ছে, days of summer.
So they think that the warm days will never cease. যে যে তাদের মনে হচ্ছে যেন মানে এরপরে যে উইন্টার আসতে পারে সেটা তাদের মনে হচ্ছে না যে এতটাই যে দ্য নেচার ইজ সো যে মানে ব্রিমিং ওভার with fullness and fruitfulness that it seems that it will continue forever. হুম, যে কখনো এটা মনে করা যাচ্ছে না যে যে এরপরে উইন্টার আসতে পারে। Until they think warm days will never cease, for summer has overbrimmed their clammy cells. The clammy cells ওই মানে এখানে clammy cells বলতে ওই মৌচাকের কথা বলা হচ্ছে, হানিকম্বের কথা বলা হচ্ছে। তো সে ক্ল্যামি বলছে যেহেতু ওটা ওটা স্টিকি থাকে সেই জন্য ওটাকে ক্ল্যামি সেলস বলা হচ্ছে। তা এখানে আমরা যেটা দেখছি যে প্রত্যেকটা যে ইমেজ পোয়েট ইউজ করছেন যে ক্ল্যামি সেলস, তারপরে হচ্ছে যে সুইট কার্নেল, তারপরে হচ্ছে যে রাইটনেস, সোয়েল দ্য গুড, প্লাম দ্য হেজেল সেলস, এই যে এর মধ্যে যে ইমেজগুলো রয়েছে সেই প্রত্যেকটা ইমেজ করে যদি আমরা ভালো করে খেয়াল করি যে একটা একটা ট্যাকটাইল একটা যে সেন্স তৈরি করছে। এটাকে আমরা বলি ট্যাকটাইল ইমেজ। হ্যাঁ, মানে একই সঙ্গে আমরা দেখব যে মানে সেন্স অফ ফুলনেস এবং হেভিনেস অ্যান্ড ইট ইজ বিং রিপ্রেজেন্টেড থ্রু মেইনলি ট্যাকটাইল ইমেজেস। আবার সেকেন্ড স্ট্যান্জাটা যদি আমরা এখন পড়িনি কিন্তু যদি পড়ি তাহলে দেখব যে যখন পড়বো দেখব যে সেখানে কিন্তু মানে চিফলি ভিজুয়াল ইমেজেস ইউজ করা হয়েছে। আবার পরে দেখব যে মানে লাস্ট যে স্ট্যান্জাটা সেখানে অডিটরি যে ইমেজ পোয়েট ইউজ করছেন। তা আমরা জানি যে কিডস পোয়েট্রির মধ্যে এই ইমেজারিটা ভীষণ রকমভাবে মানে প্রাধান্য পায়। তার যে সেনজুয়াল ইমেজারি সেটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জায়গা থাকে তার পোয়েট্রির মধ্যে। So for summer has overbrimmed their clammy cells. Who hath not seen thee often amid thy store? তা এখানে সেকেন্ড স্ট্যান্সাতে আমরা দেখব যে পোয়েট কিন্তু মানে একটা অন্যরকমভাবে একটা যে পার্সনিফিকেশন তিনি ইউজ করছেন। যে পোয়েট কি করছেন যে এখানে তিনি মানে হি ইজ ইমাজিনিং অটাম ইন এ ডিফারেন্ট ওয়ে। এর আগে তিনি ফার্স্ট স্ট্যান্সাতে অটামের যে ম্যাচুরিটি, অটামের যে ইটস কোয়ালিটি অফ যে জেনারেটিং যে ফ্রুটস অ্যান্ড মেকিং নেচার যে সো প্লেন্টিফুল, এটা তার যে একটা কোয়ালিটি সেটাকে তিনি ডিসক্রাইব করছেন। এবার নেচারকে তিনি অন্যরকমভাবে ইমাজিন করবেন যেটা আমরা এই সেকেন্ড স্ট্যান্ডার্ডে দেখব। হ্যাঁ, তা এখানে আমরা দেখব যে পোয়েট কিভাবে করছেন যে হি ইজ ইমাজিনিং অটাম অ্যাজ এ পার্সন, মানে একজন পুরো একজন লিভিং বিইং হিসেবে তাকে দেখা হবে। এবং সেটা কিসের যে সেলফ সেটা হচ্ছে এখন ফার্মারের সেলফ হিসেবে তাকে দেখা হবে। সো হিয়ার দ্য অটাম ইজ সিন অ্যাজ দ্য স্পিরিট, the spirit of autumn, sorry, the spirit of autumn is here seen as a farmer. ফার্মার বা তাকে আমরা বলতে পারি যে ফার্মার, এবং তার সঙ্গে তাকে আবার কল্পনা করা হচ্ছে যে সে একজন হারভেস্টার বা কখনো সে একজন ক্লিনার। যে ফার্মার যে যে কাল্টিভেট করছে, প্লাউইং করছে, আবার একই সঙ্গে যখন সেগুলো যখন যে গ্রেইনসগুলো যখন সেগুলো ইয়ে হয়ে যাচ্ছে, রাইপ করে যাচ্ছে, তখন সেটাকে আবার হারভেস্ট করছে, আবার সেটাকে ক্লিন করছে, মানে ওই ওগুলোকে স্টোর করছে। আবার আরেক জায়গায় তাকে ইমাজিন করা হচ্ছে অ্যাজ এ সাইডার প্রেসার, যেখানে ওই অ্যাপেল ফ্যাক্টরিতে যেভাবে অ্যাপেল থেকে জুস তৈরি করা হয় আর কি, সাইডার প্রেসার হিসেবে তাকে দেখা হচ্ছে।
তাহলে এখানে প্রত্যেকটা যে পার্সনিফিকেশনস গুলো আমরা দেখব, আহ, সেগুলো খুব ভালো করে খেয়াল করব, কারণ এই জায়গাগুলো থেকে নানা রকম প্রশ্ন কিন্তু আসে। Who hath not seen thee often amid thy store? Sometimes whoever seeks may find thee sitting careless on a granary floor. তাহলে অটামকে দেখা যায় যে অ্যাজ ইফ ইট ইজ সিটিং কেয়ারলেস অন এ গ্র্যানারি ফ্লোর, সে গ্র্যানারি ফ্লোরে সে কেয়ারলেসলি সে বসে আছে। তা অটাম এই যে এইভাবে বসে আছে, পোয়েট ইমাজিন করছেন, এটা ঠিক কিন্তু মানে মনে করা হচ্ছে যে একজন যে হারভেস্টার বা একজন ক্লিনার, যে ফসল ঝাড়ে সে এরকম, বা ফসল কাটে আর কি, ফসল কাটতে কাটতে সে ক্লান্ত হয়ে গেছে এবং সে বসে আছে। তো তার সঙ্গে কিন্তু অটামকে যে মিলিয়ে দেওয়া হচ্ছে, পোয়েট সেইভাবেই ইমাজিন করছেন। তা এবং যারা ওই ফসল কাটছে তাদের মধ্যেও কিন্তু মানে তাদের মধ্যে কোনো বিজিনেস নেই, তাদের মধ্যে কোনো টেনশন নেই। আহ, তারাও কিন্তু খুব যে খুব লেজিলি দে আর ডুইং দেয়ার জবস। যার ফলে এখানে কোনো কিছুর মধ্যে আমরা দেখব না যে খুব তাড়াহুড়ো রয়েছে, কোনো টেনশন রয়েছে, কিছু নেই। মানে যারা অটাম সিজনে যারা হারভেস্টার, যারা ফার্মার, যারা গ্লিনার, তারাও দেখা যাচ্ছে যে দে আর অলসো ইন এ ভেরি লেজি মুড, ইন এ কেয়ার ফ্রি মুড, খুব ক্যাজুয়াল মুডে তারা রয়েছে। হুম, এটাকে বলা হচ্ছে মানে সিটিং কেয়ারলেস, ইট ইজ ফ্রি অফ কেয়ার, টোটালি রিল্যাক্সড মুডের মধ্যে তারা রয়েছে। গ্র্যানারি ফ্লোরের কাছে তারা বসে আছে। গ্র্যানারি ফ্লোর বলতে যে ওই যে যেখানে ওই যে বার্নগুলো, যেখানে ওই গ্রেনগুলো সব স্টোর করা হয়, সেটাকে গ্র্যানারি ফ্লোর বলা হচ্ছে। তো কি হচ্ছে যে দি সিটিং কেয়ারলেস অন এ গ্র্যানারি ফ্লোর, দাই হেয়ার সফট লিফটেড বাই দ্য উইনোয়িং উইন্ড। তা ওই যে উইনোয়িং করা হয় ওই গ্রেনগুলোকে, ওই যেটাকে বলে ওই যে ফসল ঝাড়া আর কি, তার থেকে ওই খোসাগুলো আলাদা করা হয়, যেটা উইনোয়িং করে করা হয়। মানে আগে তো তাই করা হতো, মানে কুলো দিয়ে ঝাড়া হতো আর কি, সেটাই এখানে ইমাজিন করা হচ্ছে। তো কি হচ্ছে যে দাই হেয়ার সফট লিফটেড বাই দ্য উইনোয়িং উইন্ড। তাই যখন ওই উইনোয়িং করা হচ্ছে, ওই কুলো দিয়ে ঝাড়া হচ্ছে, তখন তার হাওয়াতে কি হচ্ছে যে দেয়ার যে ইটস হেয়ার সফট লিফটেড। তাই ইটস হেয়ার বলতে মানে অটামের হেয়ার বলা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে যারা ওই গ্লিনার আর কি, যারা ওই ফসল ঝাড়ে, তাদের কথাই বলা হচ্ছে। অর অন এ হাফ রিপড ফারো সাউন্ড অ্যাসলিপ। বা অনেকে কি করছে, মানে হু আর হারভেস্টিং দ্য গ্রেইনস, তারা কি করছে, তারা ওই ফারোর মধ্যে, ওই ফারো বলতে যেখানে ওই মানে ফসল কাটা হয় যে জমিগুলোতে, সেখানে যে ওই যেটাকে আমরা ওই বাংলায় বলি যে আল আর কি, ফারো এই ওয়ার্ডটা তোমরা পেয়েছো ওই যে আহ, ওই পোয়েমটাতে এর আগে যেটা আমরা পড়েছি, কি জানো, টেনিসনে ইউলিসিস, ইউলিসিসে সম্ভবত এই ওয়ার্ডটা ছিল, ফারো ওয়ার্ডটা। মনে আছে কি? যাই হোক, তাহলে সেই ফারো এখানে বলা হচ্ছে, সেই ফারোর মধ্যে তারা কি করছে, যে মানে জমির ওই আলের মধ্যে তারা যখন মানে ফসল কাটছে, ফসল কাটতে কাটতে তারা আবার ঘুমিয়েও পড়ছে। যার ফলে এখানেও এই জায়গাটাও কিন্তু খুব মানে ইন্টারেস্টিং, যে অটামের যে মুড, দ্যাট মুড অফ অটাম ইজ এ মুড অফ যে রিল্যাক্স, ইজ এ মুড অফ যে কমপ্লাসেন্স, বুঝলেন, মুড অফ যে ম্যাচিউরিটি, এ মুড অফ রাইটনেস। যেখানে কি হয় যে আমরা যখন ম্যাচিওর হয়ে যাই, তখন আমাদের মধ্যে একটা কি হয় যে একটা কামনেস চলে আসে, যে আমরা খুব ধীর স্থির হয়ে যাই, আহ, মানে কোনো কিছুই আমাদের খুব একটা বেশি যে বিচল করতে পারে না। তা এটা হচ্ছে যে ম্যাচুরিটির একটা
দিক যে সুমিতদা কিছু শুনতে পাচ্ছি না। কেন? হ্যালো, সুমিতদা কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। সবাই শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাকিরা কি শুনতে পাচ্ছে? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। আমি অনামিকা বলছি বাঁকুড়া থেকে, কিন্তু আমি শুনতে পাচ্ছি। আচ্ছা। অমিতা তাহলে কি তোমার কিছু সমস্যা হচ্ছে বোধহয়। বাকিরা সবাই শুনতে পাচ্ছো? হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা। মনীষা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, মৌমিতা এবার শোনা যাচ্ছে? মৌমিতা শুনতে পাচ্ছে না। আচ্ছা, মৌমিতা বোধহয় কিছু ইন্টারনেটে কিছু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তা হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, তা or on a half reefed furrow sound asleep, মানে they are sleeping soundly, মানে একেবারে নিশ্চিন্তে তারা ঘুমিয়ে আছে, মানে ফসল কাটতে কাটতে ক্লান্ত হয়ে গেছে, তারা আবার নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তাহলে এই যে এটা, মানে এই যে অটামের এই যে বৈশিষ্ট্যটা যেটা বারবার এখানে এমফাসাইজ করা হচ্ছে যে একটা সেন্স অফ ম্যাচিউরিটি। তা আমরা এখানে কিডসের ক্ষেত্রেও আমরা দেখব যে কিডসও কিন্তু এই ম্যাচুরিটিতে পৌঁছে গেছেন। তার কারণ হচ্ছে যে তার লাইফে যে টেনশন, তার যে লাইফে যে কনফ্লিক্ট, এই সমস্ত কিছুকে তিনি এখানে ওভারকাম করছেন, অ্যান্ড হি ইজ ফাইনালি রিচেস to to a condition of life where he achieves a kind of a calmness, হুম, যেখানে একটা প্রশান্তি তার মধ্যে কাজ করছে, বুঝা গেল, যেটা আগে ছিল না আর কি। So sitting on half-reefed furrow, sound asleep, drowsed with fume of poppies, while they hook spears the next swath and all its twined flowers. তা কি করছে যখন ওরা ওই ফসলটা কাটছে, যখন হারভেস্ট করছে, হারভেস্ট করতে করতে কি হচ্ছে, পপিজের যে ফিউম, যে স্মেল, সেটাতে তারা যে আহ, যে তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছে আর কি, এবং তাতে তারা আবার ঘুমিয়ে পড়ছে, মানে হাফ রিপ্ট যে আহ, যে গ্রেনস গুলো রয়েছে, এবং তার মধ্যেই কিন্তু তারা ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, যার ফলে এখানে আমরা দেখব যে মানে তারা একটা ড্রাউজি ফিল করছে। হ্যাঁ, যে অটামের মধ্যে অটামকে এভাবে দেখা হচ্ছে যে এ হারভেস্টার হু ইজ যে ফিলিং ড্রাউজি উইথ দ্য স্মেল অফ দ্য পপিস। তা এই যে ইমেজটা আমরা দেখবো যে মানে ভীষণ রকম একটা, মানে ভীষণ একটা সেনজুয়াস ইমেজ, যেখানে হচ্ছে যে পপিসের গন্ধ যখন তাদের তারা পাচ্ছে, এবং সেখানে তারা ড্রাউজি ফিল করছে, ঘুমিয়ে পড়ছে। আহ, এই যে সবকিছুর মধ্যে আমরা যে দেখব যে একটা ইন্টেন্স, একটা সেনজুয়াস একটা ফিলিং কিন্তু রয়েছে। আহ, যে অটামের মধ্যে একটা ইন্টেন্স সেনজুয়াস আসপেক্ট রয়েছে, যেটা পোয়েট ডিসকভার করছেন আর কি, যেখানে সে সমস্ত কিছু যে নেচারের যে আসপেক্টস গুলো, সেগুলো সে এনজয় করছে, এবং সেটা এনজয় করছে কিভাবে, যে টু ইটস এক্সট্রিম লেভেল সেটাকে তারা এনজয় করছে, মানে উইদাউট এনি সেন্স অফ কেয়ার। হুম, যে যেখানে তাদের মধ্যে কোনো কোনো দুশ্চিন্তা বা কোনো ধরনের টেনশন নেই, তারা প্রকৃতির মধ্যে রয়েছে এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে রয়েছে। মানে প্রকৃতি আর এই মানুষগুলোর মধ্যে কোনো ডিফারেন্স আর থাকছে না।
বোঝা গেল? যে এই যে এইভাবে দেখা যে প্রকৃতি এবং মানুষের মধ্যে এ মানে দুটো সত্তাকে একভাবে দেখা। এটাও একটা রোমান্টিক যে কোয়ালিটি বা অ্যাসপেক্ট। হুম? Drowsed with a fume of poppies while the hook spares the next swath. তা কি হচ্ছে যে ওই কাটতে, কাটতে পরবর্তী যে আ যে ফসলটা সেটা আর তাদের কাটা হচ্ছে না। And olive twined flowers. And sometimes like a gleaner thou dost keep steady thy laden head across a brook. Brook মানে ওই স্মল রিভার আরকি। তা কি বলছে? And sometimes like a gleaner thou dost keep steady thy laden head মানে ওই মাথায় করে তারা যখন ফসলগুলো নিয়ে যায় মানে যে হেভি গ্রেইনস তারা যখন নিয়ে যায় আরকি। তো তখন সেটা কি হয় যে তারা খুব স্টেডিলি তাদেরকে ওটাকে ব্যালেন্স করতে হয়। তো সেজন্য এখানে এই কথাটা বলা হচ্ছে যে তারা কি করছে যে আ with steady মানে steadily they are walking with their heads laden with fruits, laden with grains. Steady thy laden head across a brook or by a cider press. এবার তিনি ইমাজিন করছেন অটামকে as a worker in a cider press or as a cider presser. With patient look thou watches the last oozings hours by hours. তো অ্যাপেল থেকে এবার তারা কি করছে যে ওই যে দে আর কালেক্টিং জুস ফ্রম অ্যাপলস এবং সেখানে কি হচ্ছে যে দে আর ওয়েটিং ফর দ্য লাস্ট ওজিংস যে তারা পেশেন্টলি ওয়েট করছে যে ওই অ্যাপেলের লাস্ট যে উজিংসটা সেটা কালেক্ট করার জন্য দ্যাট ইজ লাস্ট ড্রপস অফ ওয়াইন উইচ ইজ ফলিং ফ্রম দ্য সাইডার প্রেস তো সেখানে দেখা যাচ্ছে যে সেই শেষ বিন্দু অবধি তারা সেটাকে কালেক্ট করছে বুঝা গেল মানে নেচারের যে বাউন্টিনেস তার যে নেচারের যে প্লেন্টি সেটাকে কি করছে মানে দে আর এনজয়িং দ্য বাউন্টিনেস অফ নেচার টু ইটস ফুল এক্সটেন্ট ঠিক আছে তা তারপরে কি আছে দেখছি ওয়াচ ইজ দ্য লাস্ট হ্যাঁ এই হলো হ্যাঁ এবার আমরা আসছি থার্ড থার্ড স্ট্যান্ডাতে হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং হোয়ার আর দে থিঙ্ক নট অফ দেম দাও হ্যাজ তাই মিউজিক টু তা এখানে আমরা দেখব যে স্প্রিং এর সঙ্গে তিনি অটামের একটা কম্পারিজন আনছেন এবং একই সঙ্গে তিনি কি বলছেন যে মেবি স্প্রিং ইজ যে গ্লোরিফাইড ইন পোয়েট্রি ফর ইটস মেনি যে পজিটিভ অ্যাসপেক্টস but at the same time the poet feels that autumn has its own beauty too এবং সেই কারণে তিনি সেলিব্রেট করছেন অটামকে বিকজ তিনি বলছেন ইট হ্যাজ ইটস মিউজিক টু তা যাই হোক তো এখানে আমরা দেখব যে পোয়েট কি করছেন যে যে দ্য মিউজিক অফ অটাম যেটাকে তিনি বলছেন যে সেটা কি হচ্ছে যে মিউজিক অফ যে আমরা যখন পড়বো তখন দেখবো যে এর মধ্যে একটা সেন্স আছে কিরকম মিউজিক যেটা গিভস আ সেন্স অফ যে লিভিং অ্যান্ড ডাইং হ্যাঁ তো যাই হোক the where are they think not of them we should not think of the music of spring because he thinks that autumn has its music too while bird clouds bloom the soft dying day bird clouds বলতে এখানে তিনি কি বলছেন যে সেই ক্লাউডস গুলোকে তিনি কি বলছেন যে বার্ড ক্লাউডস গুলো কি হচ্ছে যে কাইন্ড অফ এ কোথায় গেল while bird clouds bloom the soft dying day and touch the stubble plains with rosy hue then in a wellful choir the small nuts mourn এখানে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি ওয়েলফুল
যেখানে আমরা দেখব যে এই পোয়েমটার শুরু থেকে মানে অল দ্য ইমেজেস আর গিভিং এ কাইন্ড অফ পজিটিভ সেন্স। কিন্তু এখানে আমরা দেখব যে এই অটামের যে মিউজিকের মধ্যে কিন্তু মানে ডুয়াল কোয়ালিটি রয়েছে। হ্যাঁ? মানে একদিকে একটা মিলানকলিক অ্যাসপেক্ট রয়েছে, আবার আরেকদিকে একটা যে একটা রিফাইন্ড একটা সুদিং অ্যাসপেক্ট রয়েছে। দুটোই রয়েছে কিন্তু। তা সেটা কেন তিনি বলছেন সেটা আমরা পরে আসছি। যে while bird clouds bloom the soft dying day and touch the stubble plains with rosy hue, then a wailful choir the small nuts moan. তো দিনটা যখন শেষ হয়ে আসছে আর কি, তখন কি হচ্ছে যে একটা ওয়েলফুল কোয়ার যেন তৈরি হচ্ছে, যে ওই নাটসদের যে তাদের যে মর্নিং সাউন্ড, সেখানে এখানে মন কথাটা ইউজ করছেন এবং ওয়েলফুল কথাটা তিনি বলছেন। Among the river shallows borne aloft or sinking as the light wind leaves and dies. তাহলে কি হচ্ছে যে এই মিউজিক অফ অটাম, দ্যাট ইজ দ্য মিউজিক ক্রিয়েটেড বাই দ্য মর্নিং যে নয়েজ অফ দ্য নাটস, তা সেটাকে কি বলা হচ্ছে যে সেটা কখনো কি হচ্ছে যে সামটাইমস ইট ইজ it can be heard loudly and sometimes it gets যে inaudible, এবং সেই কারণে তিনি কি বলছেন যে লিভস অ্যান্ড ডাইস, যে কখনো সেটা শোনা যাচ্ছে আবার কখনো সেটা শোনা যাচ্ছে না, যেন সেটা সিঙ্ক করে যাচ্ছে, সিঙ্কিং অ্যাজ দ্য লাইট উইন্ড লিভস অ্যান্ড ডাইস। তাহলে এই যে লিভস অ্যান্ড ডাইস এই কথাটার মধ্যে কিন্তু আমরা দেখবো যে মিউজিকের মধ্যে এই যে এই কোয়ালিটিটা রয়েছে, একই সঙ্গে একটা সেন্স অফ লিভিং অ্যান্ড সেন্স অফ ডাইং, মানে সেন্স অফ স্টেইং অ্যান্ড সেন্স অফ ডিপারচার। মানে দ্য ডুয়াল কোয়ালিটি অফ সামার অ্যান্ড উইন্টার, মানে যেটা আমি আগে প্রথমে বলেছিলাম যে অটাম যেটা কি হচ্ছে সামার এবং উইন্টারের মাঝামাঝি বিলং করছে, এবং সেই কারণে এই দুটো কোয়ালিটি এর মধ্যে কিন্তু ব্লেন্ড করে যাচ্ছে। মানে ইট ইজ সেলিব্রেটিং দ্য যে ফ্রুটফুলনেস অ্যান্ড রাইপনেস দ্যাট ইজ সাজেস্টেড বাই সামার, and at the same time there is a tension that is in the third stanza of the coming winter, যার ফলে কিন্তু আমরা দেখব যে এখানে এই লাস্ট স্ট্যান্জাতে কিন্তু সেই টেনশনটা কিন্তু ধরা পড়ছে। And in a wailful choir the small nuts moan among the river shallows borne aloft and sinking as the light wind leaves and dies, and full grown lambs loud bleat from hilly bourne, hedge crickets sing, and now with treble soft the red breast whistles from a garden croft. এগুলো আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন ধরনের যে যে তিনি সাউন্ডসের কথা বলছেন, সেগুলো একটু মনে রাখতে হবে যে এই যদি এই ধরনের কিছু প্রশ্ন আসে। and gathering swallows twitter in the skies. তা এই যে মিউজিক অফ অটাম যেটা এখানে বলা হচ্ছে, সেটা আমরা কি দেখব যে এই মিউজিক অফ অটামের মধ্যে যেটা বললাম যে এই ডুয়াল কোয়ালিটি, সেটা কিন্তু একই সঙ্গে বোঝাচ্ছে যে অটামের যে তার যেটা এতক্ষণ বারবার বলা হচ্ছে যে তার যে রাইপনেস, তার যে ফ্রুটফুলনেস, বাট অ্যাট দ্য সেম টাইম দ্যাট ইট উইল নট লাস্ট ফর লং। তাহলে আমরা দেখছি যে এই থার্ড স্ট্যান্ডার্ড কিন্তু একটা শিফটিং হচ্ছে। সেই শিফটিংটা কিসের? এই যে পোয়েটের যে সেলিব্রেটরি যে পজিটিভ অ্যাটিটিউড, সেখান থেকে একটা শিফট হচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো বলো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে জায়গাগুলো হয়তো বলা হলো না সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতে পারি। যে স্যার আমি একটা কথা বলছি, যে আমরা যে কবিতাটা বললাম যে 3টে স্ট্যান্ডার্ডকে ভাগ করা হয়েছে বা লেখক ভাগ করেছেন, আমার মনে হচ্ছে এখানে যে 3টে স্ট্যান্ডার্ডকে একটা লাইফে 3টে ভাগ দেখানো হয়েছে। ফার্স্ট লাইফটা দেখুন, আমার এটা ব্যক্তিগত ধারণা যে ফার্স্ট স্ট্যান্ডার্ডটা মনে হচ্ছে যেন কিশোর বা কৈশোর বা যৌবনের যে ভাগ,
মিডল পোর্শনটা হচ্ছে টোটালটাই যৌবন, এবং লাস্ট পোর্শনটা মনে হচ্ছে যেটা বার্ধক্য সময় চলে আসে, যে সময়টায় এখানে যে মন কথাটা লেখা আছে যে বিলাপ করা, বা আস্তে আস্তে যে লেখক শিফট করছেন, বা সেই ধরনের এই সিজনটাকে কি সেইভাবে দেখানো হয়েছে, মানে একজন একটা মানুষের লাইফটাকে ভাগ করে এইভাবে দেখানো হয়েছে মনে হচ্ছে যেন। আচ্ছা আচ্ছা। হুম। হ্যাঁ, দেখা যাবে না তা নয়। অবশ্যই তুমি যেটা বলেছো, কারণ শুরুর দিকে আরেকবার আমরা দেখতে পারি পোয়েমটাকে, যদি তুমি যেভাবে বলছো। মানে এটা আপনি যেভাবে মানে এটাকে ডিসক্রাইব করলেন, যেভাবে প্রত্যেকটা স্ট্যান্ডার ভাগ করে করে বললেন, আমার মনে হলো যেন এরকমটা হতে পারে। হয়তো বুঝতে মানে আমার নিজের সুবিধার জন্য হয়তো আমি এটা ভাগ করে নিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফার্স্ট স্ট্যান্জাটাকে তোমার ধারণার সঙ্গে একটু মেলানো মুশকিল, কারণ ফার্স্ট স্ট্যান্জাতে যেটা রয়েছে যে ম্যাচুরিটির কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ, ম্যাচুরিটি, এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাচুরিটির কথাটা যখন বলছে সেটার সঙ্গে তুমি ইয়াং এজকে মেলাতে পারবে না, কারণ সেটা আসে না ইয়াং এজে। হ্যাঁ, আচ্ছা। একটা সেন্স অফ ফ্রুটফুলনেস রয়েছে, হুম হুম। কিন্তু এটা অ্যাকচুয়ালি সাজেস্ট করছে ম্যাচুরিটিকে। আচ্ছা আচ্ছা। হুম হুম। তবে লাস্ট স্ট্যান্জাতে সেই সাজেশনটা একটু রয়েছে, কারণ যেখানে ওই মিলানকলিক যে অ্যাটিটিউডটা রয়েছে, যেখান থেকে মানে পোয়েটও তিনি ভীষণ রকমভাবে কনসাস ছিলেন যে তিনি মানে হয়তো খুব বেশি দিন তিনি সার্ভাইভ করবেন না, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তার হুম। সঙ্গে তুমি বলতে পারো যে সেই ধারণাটা কিন্তু যে যে উইন্টারের যে ধারণাটা, কামিং অফ হ্যাঁ, উইন্টারের যে টেনশনটা রয়েছে, আটাম শেষ হ্যাঁ, হচ্ছে, এবার উইন্টার আসছে, তাই উইন্টার জন্য আসছে, বলছি আর হ্যাঁ কি। হ্যাঁ, এবং আবার উইন্টার শেষ হ্যাঁ। হয়ে যাচ্ছে, সেটারও একটা বর্ণনা রয়েছে যে ওই 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 ক্রিকেটস গুলো, নার্স গুলো গাইছে, এবং তাদের হুম হুম গানগুলোকে হুম। তিনি মোর্নিং বলছেন, ওয়েলিং বলছেন, ওয়েলিং যে সাউন্ড বলছেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের যে সাউন্ডস গুলো আসছে হ্যাঁ হ্যাঁ, বা উনি হ্যাঁ হ্যাঁ ভাবছেন হ্যাঁ, সেটা বলছি। এবার হুম। সেগুলোর মধ্যে দিয়ে তার যে একটা হিডেন যে টেনশন অফ হ্যাঁ। যে ডেথ, হুম, হুম। হ্যাঁ, তার ওই মৃত্যু চিন্তাটা কিন্তু এখানে একটু প্রমিনেন্ট হচ্ছে। হুম, হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটু ভাবলাম আর কি। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে হ্যাঁ স্যার। হ্যাঁ আপনি দাদা, কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হুম, সুমিতা, হ্যাঁ আহ আমি একটু বলছি যে হুম আমার যেটা মনে হয় যে এই ফার্স্ট স্ট্যান্জা, সেকেন্ড স্ট্যান্জা, থার্ড স্ট্যান্জা, মানে তিনটে স্ট্যান্জাতেই কিন্তু এই মানে যে এই যে দ্য ফিলিং অফ কি বলবো যে লস, হুম সেটা কিন্তু তিনটে স্ট্যান্জাতেই কোথাও গিয়ে প্রমিনেন্ট। কারণ মানে হুম প্রমিনেন্ট না, কোথাও গিয়ে হুম মানে একটু মানে আবছা ভাবে রয়েছে। কারণ হুম ব্যাপারটা হচ্ছে এই যে তুমি বললে না যে কিটসের অন্যান্য কবিতাগুলোতে লসের কথা বলা হয়, এরকম বললে, হুম 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 কিন্তু এই এই কবিতাটার ক্ষেত্রে হ্যাঁ মানে এটা সেলিব্রেশন, একটা সেলিব্রেশন রয়েছে যে সমস্ত কিছু উপচে পড়ছে, এবং হুম, পৃথিবীতে যেন এর থেকে সুন্দর আর কিছু হতে হ্যাঁ পারে না। হ্যাঁ হ্যাঁ সে কিন্তু কিন্তু সেই মুহূর্তেও যখন মানে কোনো একটা জিনিস, কোনো একটা সৌন্দর্য তার একেবারে অ্যাপেক্সে পৌঁছে হুম যায়, হুম হুম, তারপরে তো মানে ফল হয়। মানে আমি হ্যাঁ যদি ওই ইয়ের টা দেখি, ওই কার্ভটা দেখি, সেই হুম মানে হুম ডেনু মানে হুম ক্লাইম্যাক্স, হুম, তারপরেই তো ফল হয়। তারপরে এটাকে হয়, যদি হুম পুরো পোয়েমটা, অটামকে যদি আমি ক্লাইম্যাক্স ধরি, সেটা হুম জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। হুম, তারপরেই তো একটা ফল হয়, ফল, তারপরেই সেখানে মৃত্যু চিন্তা আসে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ সেই জায়গাটা কোথাও গিয়ে মানে কোথাও মানে এই পোয়েমটার মধ্যে সেটা খুব রয়েছে হ্যাঁ 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 আর হ্যাঁ হ্যাঁ, কি। একটা মানে ডমিনেন্ট একটা ফিলিং রয়েছে সেটা। হুম তো হুম হুম, এটা আমার মনে হলো আর কি। হ্যাঁ হ্যাঁ। তা যেহেতু মানে কিডসের যে তার যে ইমাজিনেশন বা তার যে প্রোফাউন্ড যে থিঙ্কিং, সেটার মধ্যে দিয়ে কখনোই এরকম হতে পারে না তিনি একবারে সোজা সাপটা একটা বলে দেবেন যে অটাম মানে হচ্ছে পুরোপুরি একটা সেলিব্রেটরি কিছু একটা ব্যাপার, আর কিছু তার মধ্যে নেই। তা কিডস তো আমরা জানি যে ভীষণ রকমের সেনজুয়াস একটা মাইন্ড, যার ফলে আমরা দেখব যে কিডস যখন যদিও একটা খুব বলছেন যে অটাম তার বিভিন্ন যে ইমেজেস গুলোর মধ্যে দিয়ে একটা ফিলিং মনে হচ্ছে যেন তিনি একটা একটা স্ট্যাটিসে পৌঁছে গেছেন, স্ট্যাসিস যেটাকে বলা হয়, যে মানে সমস্ত রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে বাইরে চলে যাওয়া, একটা স্ট্যাসিসের মধ্যে চলে আসা, যেখানে একটা একটা ফুলফিলমেন্ট, একটা ম্যাচুরিটি, একটা রাইটনেস এর যে ধারণা তিনি নিয়ে আসছেন।
কিন্তু এই ফিলিং অফ স্ট্যাসিসের মধ্যেও কিন্তু আমরা দেখব যে, যেটা ওই নবনীতা বলল যে, যেটা লাস্ট স্ট্যান্জাতে চলে আসছে যে ভীষণ রকমভাবে যে আ যখন একটা কিছু যেটা একদম পুরোপুরিভাবে যখন সেটাকে অ্যাচিভ করা হয়, তখন কি হয় যে সঙ্গে, সঙ্গে সেই টেনশনটা তৈরি হয় যে ইট উইল নট সারভাইভ ফর লং। তো সেই টেনশনটা কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ? তো যার ফলে এই যে উম ম্যাচুরিটির যে ধারণাটা, এই ম্যাচুরিটির ধারণাটায় হয়তো পোয়েট has finally overcome uh, his conflict, or that nothing can be found in life that could be যে পার্মানেন্ট। যে কিটসের তো আমরা জানি যে কিটসের একটা যে ভ্যালিয়েন্ট অ্যাটেম্প্ট ছিল যে টু ফাইন্ড আউট সামথিং দ্যাট উড বি পার্মানেন্ট, দ্যাট উড বি এভারলাস্টিং। কিন্তু কিটস তো সেটা দেখলাম যে ওটওয়ে গ্রিস অ্যান্ড আর্ন, সেখানেও তিনি কিন্তু একটা সাজেশন যেটা দিলেন যে যে ট্রুথটাকে আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটাই পার্মানেন্ট। এভাবে তিনি এটাকে সলভ করার চেষ্টা করলেন। তাহলে কি হচ্ছে, ট্রুথের মধ্যে এটা রয়েছে যে ডেথ, ডিকে, তার মানে এটা কিন্তু একটা যে দ্যাট ইজ দ্য হার্ড রিয়ালিটিস অফ লাইফ। যার ফলে সেটা কিন্তু এই পোয়েমটার মধ্যে আমরা দেখব যে লাস্ট স্ট্যান্জাতে কিন্তু সেটাও রয়েছে। কিন্তু একই সঙ্গে কিন্তু সেই যেটা আমরা ওটওয়ে নাইটিঙ্গেলে দেখেছি, তার প্রচণ্ড একটা যে যে একটা অবজেকশন এগেইনস্ট লাইফ যেটা রয়েছে আর কি, যে ফ্যান্সি ক্যানট চিট সো ওয়েল, এভাবে তিনি বলছেন, ডিসিভিং এলফ তিনি তাকে বলছেন। কিন্তু এখানে কিন্তু সেই জায়গাটা নেই। তিনি বুঝতে পারছেন যে হয়তো এটা সার্ভাইভ করবে না। হুম? কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার কোনো অবজেকশন নেই। এটা খুব ইন্টারেস্টিং এই জায়গাটায় আরকি। ঠিক আছে? আচ্ছা। বলো, আর কারো কিছু প্রশ্ন থাকলে বলো। স্যার হুম, মনীষা বলছি। হুম, আমি বলছি যে এই যে লাস্টে এখানে যে ইমেজ গুলো দিয়েছে, এখানে যে কিছু প্রাণীর নাম দিয়েছে এবং তাদের সাউন্ড গুলোকে তুলে ধরেছে, হুম, তো এটা কি আলাদা করে কিছু সিগনিফাইজ করছে? আর একটা কথা, যে এখানে যে কটা প্রাণীর নাম দিয়েছে বা যেগুলোর হুইসপারিং এর কথা বা যাদের সাউন্ডের কথা বলেছে, এগুলো ম্যাক্সিমামই ইভিনিং টাইমে বা রাত্রের হ্যাঁ, দিকে এই সাউন্ড গুলো শোনা যায়। হ্যাঁ, 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 আর সেক্ষেত্রে এখানে বলা হয়েছে একটা কথা, যে ম্যাচিউরিং সান, মানে ফলগুলো যখন পাকছে, ফলগুলো যখন ম্যাচিওর হচ্ছে, তখন সানটাকেও ম্যাচিওর বলা হয়েছে। হুম, তো আমরা মনে ধরতে পারি সানটা কখন ম্যাচিওর হয়, মিড অফ দ্য ডে। তো এই যে এই সাউন্ড গুলো, এগুলো হচ্ছে এন্ড অফ দ্য ডে, মানে ইভিনিং টাইম। তো এটাকে আমরা এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য লাইফ এভাবেও তো ইমাজিন হ্যাঁ, করতে হ্যাঁ, পারি। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো বলছি যে ওটা এন্ড অফ লাইফ বলা যেতে পারে, এন্ড অফ দ্য ডে, এন্ড অফ সিজন, হ্যাঁ, অটাম সিজন, এভাবে দেখা যেতে পারে। হুম, কারণ তার যে আর এই সাউন্ড আলাদা করে কোনো হ্যাঁ, তাৎপর্য আছে বা এগুলো মানে এই আলাদা সাউন্ডগুলো করে? প্রত্যেকটাই তুমি ঠিকই বলেছো, মানে এগুলো সবই মানে ইভিনিং এ কিন্তু এই সাউন্ডগুলো শোনা যায় তোমার। হ্যাঁ, আর যে ব্লিটিং এরকমও অফ ল্যাম্পস, বা ওই ল্যাম্পস কিন্তু ব্লিড করে সন্ধ্যেবেলায়, বা নাটস, ক্রিকেট, আছে এদের যে কথা ইয়েগুলো মনফুল সাউন্ড তিনি যেটা বলছেন, এগুলো সবই কিন্তু ইভিনিং মানে নয়েজেস, যেটা সিগনিফাই করে ইভিনিং ভয়েস। হ্যাঁ দ্যাট দ্য ডে ইজ যে ডিক্লাইনিং। হ্যাঁ, এবং সেই কারণেই মেলানকলিক যে মুডটা কিন্তু এখানে যে আস্তে আস্তে যেটা গ্রো করছে আর কি। যার ফলে এই আবার যে এখানে একটা পোয়েমটার মধ্যে মেনশন হ্যাঁ বলো। ল্যাম্পস, মানে ল্যাম্প গুলো আর কি হুম, বলো। প্রপারলি গ্রোন, হ্যাঁ, হ্যাঁ, বলো। ফুল গ্রোন ল্যাম্পস। হুম, 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 হ্যাঁ, বলছি হুম, গ্রোন ল্যাম্পস, মানে হুম, এটা বলেও দিয়েছে যে মানে ল্যাম্প গুলো বা ভেড়া গুলো তারাও ম্যাচিওর। হ্যাঁ, 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 ঠিক, ফুল গ্রোন ল্যাম্পস। হ্যাঁ, মানে সেই ধারণাটা কিন্তু রয়েছে, সেই রাইটনেস, সেই যে প্লেন্টিটিউড। মানে এভরিথিং ইজ ওভারফ্লোয়িং উইথ অ্যাবান্ডেন্স।
বাট মানে হুম ইন দ্য ফেস অফ মানে যে ওভারফ্লোয়িং যে প্লেন্টিটিউড, হ্যাঁ, যে দেয়ার ইজ আ সেন্স অফ টেনশন, দেয়ার ইজ এ টেনশন দ্যাট ইট উইল নট লাস্ট ফর এভার। হ্যাঁ, এই যে ব্যাপারটা আর কি, যে হুম উম, একটা সেন্স অফ উইন্টার ডিকে, এটা কিন্তু এখানে সাজেস্ট হচ্ছে। হুম, যার ফলে পুরোপুরিভাবে যে এই আচ্ছা ঠিক আছে। ম্যাচুরিটিটা থাকবে তা নয়, কিন্তু যেটা সবচেয়ে খুব মানে ইম্পর্টেন্ট দিক পোয়েমটা, সেটা হচ্ছে যে the poet is giving the suggestion that um, uh, this uh, plenitude, this abundance will not last forever, but at the same time he is not very much concerned about that, because he has already accepted this law of nature. যার ফলে এখানে কিন্তু ওই মানে মুড অফ যে অ্যাকসেপ্টিং এভরিথিং দ্যাট লাইফ অফার্স, মানে তিনি বুঝতে পারছেন যে এটা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু সে তার মধ্যে কোন পোয়েটের মধ্যে কিন্তু কোনো অবজেকশন নেই, মানে কোথাও তিনি সেটা বলেননি, মানে তার কোনো অবজেকশনটাকে তিনি এক্সপ্রেস করেননি। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট দিক পোয়েমটার, যে কারণেই বলা হচ্ছে যে এই পোয়েমটা সেলিব্রেটরি পোয়েম। যে দুঃখের কথা বলছে মানেই যে পোয়েমটা দুঃখের হয়ে গেল তা কিন্তু নয়। হ্যাঁ, মানে যেটা হচ্ছে পোয়েমটার মুড হচ্ছে এটাই, যে পোয়েট কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করছেন। হি ইজ অ্যাকসেপ্টিং দিস very reality of life, that even the most beautiful aspect of nature will also decay, হ্যাঁ, যেটা শেষ হয়ে যাবে, এবং এটাকে যে মেনে নেওয়া, এটাকে যে জয়ফুলি অ্যাকসেপ্ট করা, হ্যাঁ, এটাই হচ্ছে পোয়েমটার ম্যাচুরিটি। হ্যাঁ, কারণ আমরা দেখছি যে একটা সেন্স অফ মিলানকলি কিন্তু রয়েছে পোয়েমটার মধ্যে, কিন্তু আহ, তার মানে পোয়েটের অন্যান্য পোয়েমের মধ্যে যে অবজেকশনটা যেটা থাকে সেটা কিন্তু এখানে নেই, সেটা এখানে মিসিং। ঠিক আছে, আচ্ছা বলো, আর আর কারো কিছু ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ঠিক আছে, তাহলে আজকে এইটুকু থাক আমাদের। আর কিছু কি বাকি থাকলো?